নির্বাচনী ইশতেহার মানেই কি একগাথা মিথ্যা প্রতিশ্রুতি। আমরা সাধারণত ভাবি সব দলই তো বলে দুর্নীতি কমাবে, দ্রব্যমূল্য কমাবে, কিন্তু গতকাল জামায়াত ইসলামী যে ইশতেহার ঘোষণা করল তার প্রতিটা লাইনের গভীরে তাকালে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এটি কেবল একটি দলীয় ইশতেহার নয়, বরং এটি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সম্পূর্ণ বদলে দেওয়ার একটি ডিজিটাল ও ইকোনমিক ডক্ট্রিন। জামায়াত কি তবে রাজপথের লড়াই ছেড়ে এখন ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধে নামছে? আজ আমরা জামায়াতের ইশতেহারের সেই পয়েন্টগুলো ব্যবচ্ছেদ করব যা অন্য কোনো মিডিয়া আপনাকে বলবে না। তো তৈরি হয়ে যান, কারণ আজকের পর বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার ধারণাই বদলে যেতে পারে। ডিজিটাল কারেন্সি ও সুদবিহীন ব্যাংকিং ইশতেহারের সবচেয়ে চমকপ্রদ অংশ হলো তাদের প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কার। জামায়াত কেবল সুদমুক্ত ব্যাংকিংয়ের কথা বলেনি, তারা ইঙ্গিত দিয়েছে ব্লকচেইন টেকনোলজি এবং নিজস্ব ডিজিটাল পেমেন্ট গেটওয়ের। আপনি কি বুঝতে পারছেন এর মানে কি? তারা এমন এক সমান্তরাল অর্থনীতি গড়তে চায় যা বৈশ্বিক IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেশারকে চ্যালেঞ্জ করতে পারে। তারা তরুণ ফ্রিল্যান্সারদের জন্য যে ট্যাক্স ফ্রি জোনের কথা বলছে তা কি কেবল ভোট পাওয়ার জন্য, নাকি তারা তাদের সেই গোপন IT সাম্রাজ্যকেও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চাইছে? এটি কি তবে বাংলাদেশকে একটি ইসলামিক সিলিকন ভ্যালি বানানোর প্রথম ধাপ? জামায়াত তাদের ইশতেহারে সরাসরি বলেছে প্রশাসনের নিয়োগ হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে এবং আমলাতান্ত্রিক জটিলতা 0%-এ আনা হবে। শুনতে খুব ভালো লাগছে, তাই না? কিন্তু একটু গভীরে ভাবুন, গত 15 বছর ধরে শিবির তাদের মেধাবী ছাত্রদের যেভাবে BCS এবং প্রশাসনে ঢোকানোর জন্য তৈরি করেছে, এই মেধাভিত্তিক নিয়োগ কি আসলে সেই স্লিপার সেলদের জন্য রেড কার্পেট বিছিয়ে দেওয়া? তারা কি চাচ্ছে আগামী 5 বছরে বাংলাদেশের সচিবালয়কে সম্পূর্ণ নিজেদের আদর্শিক কর্মকর্তাদের দিয়ে নিয়ন্ত্রণ করতে? এটি কি সংস্কার, নাকি প্রশাসনের ভেতরে থাকা পুরনো সিস্টেমকে সমূলে উপড়ে ফেলা? ইশতেহারে পররাষ্ট্রনীতির অংশে তারা বলেছে কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে ইনসাফ। কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে ভারতের প্রতি একটি বড় সিগন্যাল। তারা প্রথমবারের মতো ট্রানজিট এবং কানেক্টিভিটি নিয়ে এমন কিছু শর্তের কথা বলেছে যা দিল্লির নীতি নির্ধারকদের কপালে বাস ফেলতে বাধ্য। জামায়াত কি তবে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির নতুন পার্টনার হতে চাইছে? তারা ইশতেহারে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছে তা কি প্রতিবেশী দেশের সাথে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য, নাকি এটি একটি মিলিটারি পলিটিক্যাল জোটের ইঙ্গিত? সবচেয়ে বেশি বিতর্ক যেখানে, সেখানে জামায়াত সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে। তারা ইশতেহারে নারীদের জন্য কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং সম্পদের সমান অধিকারের কথা এমন এক আধুনিক ভাষায় বলেছে যা এর আগে দেখা যায়নি। এটি কি জামায়াতের বিবর্তন, নাকি কেবল একটি প্যাকেটজাত করার রাজনীতি? তারা বিচার বিভাগে যে আমূল পরিবর্তনের কথা বলেছে, যেখানে দ্রুত বিচার নিশ্চিত করা হবে, সেটি কি সত্যি ইনসাফ কায়েম করবে, নাকি রাজনৈতিক বিরোধীদের দমন করার একটি আইনি ঢাল হবে? 2026-এ তরুণ প্রজন্মের কাছে এই ইশতেহারটি একটি মডার্ন ড্রিম হিসেবে কাজ করছে। জামায়াতের গতকালের ইশতেহার প্রমাণ করে তারা আর পুরনো আমলের মিছিল মিটিংয়ের দল নয়। তারা এখন ডাটা, ইকোনমি এবং গ্লোবাল পলিটিক্স বোঝে। এই ইশতেহারটি যদি বাস্তবায়িত হয়, তবে 2026 সালের পর বাংলাদেশ হয়তো তার চেনা রূপ হারাবে। প্রশ্ন হলো, এটি কি উন্নতির জোয়ার, নাকি এক সুসংগঠিত সিস্টেমের নিয়ন্ত্রণ? আপনি কি মনে করেন জামায়াতের এই অর্থনৈতিক মডেল বাংলাদেশের রিজার্ভ সংকট কাটাতে পারবে, নাকি এটি আমাদের আরও বড় কোনো সংকটে ফেলবে? আপনার যুক্তিপূর্ণ মতামত কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।